আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইলেকট্রিক্যালের সবচেয়ে বেসিক টপিক নিয়ে আলোচনা করব। ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। এই ৩ টা জিনিস প্লাস হচ্ছে আমাদের ওহমস ল, তারপর হচ্ছে ক্যাসিয়াল, ক্যাবেল এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি এইসব বিষয়গুলো যদি আমরা হচ্ছে দেখে নিতে পারি তাহলে আমাদের পরবর্তীতে যে ক্লাস এগুলো হচ্ছে খুবই ইজি হয়ে যাবে। এখন প্রথমে হচ্ছে আমি আ আমাদের এখানে ভোল্টেজ কি? হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখন ভোল্টেজ হচ্ছে মূলত আমরা বুঝি মূলত ২ টা পয়েন্টের মধ্যে এখানে একটু মূলত ভোল্টেজ হচ্ছে মূলত ২ টা পয়েন্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল প্রেশার প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে মূলত ভোল্টেজ। এখন ২ টা পয়েন্টের মাঝখানে যে প্রেশারটা ক্রিয়েট করা হবে সেটাই কি হবে? ভোল্টেজ। সেটা এরকম হইতে পারে যে আমাদের আ এখানে একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে। দেন হচ্ছে মূলত এখান থেকে মানে এই যে রেজিস্ট্যান্স এখানে কিন্তু একটা ভোল্টেজ থাকবে। এদিকে এটা ব্যাটারি যদি হিসাব করা হয়, তখন মূলত এই যে ২ পয়েন্টের মাঝখানে মূলত ২ পয়েন্টের মাঝখানে যে ইলেকট্রিক্যাল প্রেশারটা দেওয়া হয় সেটাই হচ্ছে ভোল্টেজ। যদি আরো সহজ করে বলি তাহলে সেটা হচ্ছে মূলত ভোল্টেজ একটা হচ্ছে প্রেশার মানে চাপ যেটা হচ্ছে কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে। কারেন্ট যে প্রবাহিত হবে সেটা ফ্লো হইতে মূলত সেটা প্রবাহিত হইতে সাহায্য করে কি? ভোল্টেজ। এই যে এখানে লেখা হয়েছে ভোল্টেজ often measured in volts is the electrical potential difference, যেটা আমি বলেছিলাম যে হচ্ছে মূলত ২ টা পয়েন্টের মধ্যে যে often measured in volts is the electrical potential difference between 2 points in a circuit, অর্থাৎ সার্কিটের ২ টা পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল প্রেসার বা পটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে মূলত ভোল্টেজ। এরপরে আসি এবার আরেকটা সহজ আমি একটা এক্সাম্পল দিই। যদি ধরেন আপনি হচ্ছে একটা পানির ট্যাংকে আছে যে আপনার বিল্ডিং এর উপরে হচ্ছে একটা পানির ট্যাংক আছে যেখান থেকে মূলত আপনার পানিগুলো কিন্তু নিচে আসে, তাই না? আমাদের প্রত্যেকটা ফ্লোরে লাইন এইভাবে লাগানো থাকে যে উপরে একটা পানির ট্যাংক থাকবে, নিচে কি করবে? পানিগুলো নামে। এখন কেমনে নামে? এটা কিন্তু চাপের জন্য, প্রেশারের কারণে। তো এখন এই যে চাপ যেটা সেটা হচ্ছে মূলত ভোল্টেজ। এটা যদি আপনি কারেন্টের ক্ষেত্রে হিসাব করেন আমাদের এক জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় কারেন্ট যে প্রবাহিত হচ্ছে সেটা কিসের কারণে হচ্ছে? মূলত ভোল্টেজের কারণে, অর্থাৎ সেখানে প্রেসার প্রয়োগ করা হয়। সেজন্য সেটা কি হয়? প্রবাহিত হয়, কারেন্ট ফ্লো হয়। যেটাকে কি বলা হয়? ভোল্টেজ বলা হয়। এরপরে আসি এবার কারেন্ট। এখন কারেন্ট মূলত হচ্ছে ইলেকট্রিক যে চার্জ থাকে, ইলেকট্রিক চার্জের হচ্ছে ফ্লো। কারেন্ট মেজার্ড ইন অ্যাম্পিয়ার্স। কারেন্টের পরিমাপ হচ্ছে যে এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, সেটা আমরা সবাই জানি। 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এভাবে। আর কারেন্ট হলো মূলত ইলেকট্রিক যে চার্জ সেটার ফ্লো। এই যে is the flow of electric charge in a circuit. It is the rate at which electric charges usually electrons move through a conductor. এর মানে হচ্ছে মূলত আমাদের তারের ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করে। যেখানে ইলেকট্রন চলাচল করে তারের ভিতর দিয়ে সেটাই মূলত কি? আমাদের কারেন্ট। এই ইলেকট্রিক চার্জ অর্থাৎ হচ্ছে যেখানে আমাদের ইলেকট্রন চলাচল করে। এই যে এখানে দেওয়া হয়েছে ভোল্টেজ হচ্ছে মূলত এটা কি করে? আমাদের কারেন্টকে চলার জন্য তো প্রেসারটা প্রয়োগ করতেছে। ভোল্টেজ কিন্তু প্রেসার প্রয়োগ করতেছে বলে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আর এইগুলা হচ্ছে মূলত এটার এককটা হচ্ছে রোধের একক। এরপরে এটাকে আবার বাধা দেওয়ার জন্য মানে আমাদের যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাকে বাধা দেওয়ার জন্য আমাদের আবার রেজিস্ট্যান্স ইউজ হয়। রেজিস্ট্যান্স, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্সের একক কি? রোধের একক হচ্ছে ওহম। ওহম উচ্চারণটা। আচ্ছা, রেজিস্ট্যান্স কি করে? আমাদের কারেন্ট ফ্লো যাতে না হয় সেটাকে বাধা দেয়। আচ্ছা, কারেন্টের একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা হচ্ছে মূলত নদীর পানি। আমাদের নদীর পানি যেভাবে ফ্লো করে ঠিক তেমনি ওয়্যারের ভিতর দিয়ে কি হয়? চার্জ ফ্লো হয়। এই যে ওয়্যারের ভিতর দিয়ে চার্জ ফ্লো হইতেছে, এটাই মূলত কারেন্ট। এখন রেজিস্ট্যান্সে আসি। আচ্ছা, কারেন্টকে আমরা এখানে কিভাবে লিখি? কারেন্ট হচ্ছে আই, আর দেন হচ্ছে ইউনিট। ইউনিট যেটা মানে কারেন্টের ইউনিটটা কি? অ্যাম্পিয়ার। এটা মাথায় রাখতে হবে। কারেন্টকে আমরা আই, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এটার এককটা কি? কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই দ্বারা প্রকাশ করি বলতে কারেন্ট বোঝানোর জন্য আই লেখা হয়, কিন্তু এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর আসে এবার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে মূলত কারেন্টের বদলে যে বললাম যেটা আমাদের কারেন্ট চলাচলের সময় যেটা বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠেলতেছে কে? ভোল্টেজ। ভোল্টেজে কি করতেছে? প্রেসার ক্রিয়েট করে এটাকে চলার জন্য সাহায্য করতেছে। কিন্তু আবার ওহম কি করতেছে? রোধ, রেজিস্ট্যান্স কি করতেছে? সেটাকে আটকানোর চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে।
সেটাই, এই যে কারেন্ট চলাচলের যে পথে বাধা যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে মূলত রেজিস্ট্যান্সের কাজ। এখন মূলত যত বেশি রেজিস্ট্যান্স হবে, রোধের পরিমাণ যত বেশি হবে কারেন্ট ফ্লো তত কম হবে। এটা যদি প্রেসার বেশি, এই যে এটা যদি বেশি জুড়ে হচ্ছে যে মনে করেন বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে অবভিয়াসলি আমরা দেখতেছি কারেন্ট ফ্লো কিন্তু তখন কম হবে। ধরা যাক এখানে মনে করি আমি একটা সরু একটা পাইপ, এই যে একটা চিকন একটা পাইপ, মানে এটা দিয়ে হচ্ছে যে যেহেতু খুব সরু, তো এটা দিয়ে কি পানি সহজে যেতে পারবে? যেতে পারবে না। যদি একটা বড় হইতো, এই যে এরকম বড় হইতো, এটা দিয়ে কিন্তু ইজিলি যেতে পারতো। তাহলে তুলনা করলে কোনটাতে? তার মানে যেটা আমাদের রেজিস্ট্যান্স কি হবে? এই যে এটা সংকুচিত অবস্থায় ছিল বলে আমাদের তড়িৎ এখানে কম প্রবাহিত হতে পারে, এটাতে বেশি প্রবাহিত হতে পারে। তাহলে এই যে পার্থক্যটা, অর্থাৎ আমাদের কি করতেছে, এটা বাধা সৃষ্টি করতেছে, এটা কিসের কাজ? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ। এবার আসি, এখানে হাওয়ার ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড এই যে ভি ইকুয়াল টু আইআর, ভোল্টেজ ইকুয়াল টু মূলত কারেন্টের সাথে আর কিসের সাথে সম্পর্কিত? রোধের সাথে সম্পর্কিত। আবার আই ইকুয়াল টু কারেন্ট ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ ডিভাইডেড বাই কি হবে? রেজিস্ট্যান্স। এরপর আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? ভোল্টেজ বাই যে কারেন্ট। এবার আসি আমাদের, এরপরে হচ্ছে ওহমস লতে। ওহমস লটা কি মূলত? এই যে এখানে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্লাইড, আপনাদের যে স্লাইড গুলো দেওয়া আছে আমি জাস্ট ওইগুলোই করাই, এরপর এক্সট্রা যেগুলো ওগুলো আলাদা করে করে দেবো। ওহমস ল states that the current flowing through a circuit is directly proportional to the potential difference across the circuit and inversely proportional to the resistance of the circuit provided the temperature remains constant। এই যে এখানে দেওয়া আছে, যেটা আমি ভি ইকুয়াল টু আই আর এভাবে দিয়েছিলাম। তো এখানে মূলত হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এই তিনটার মধ্যে যে একটা রিলেশন আছে সেটা মূলত হচ্ছে আমাদের ওহমস ল। অর্থাৎ এখানে বলা হয়েছে কারেন্ট যখন ফ্লো হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তখন কি হচ্ছে আমাদের ভোল্টেজ এর সাথে পটেনশিয়াল ডিফারেন্সের সাথে অ্যাক্রস দ্য সার্কিট ইনভার্সলি এটা কিভাবে থাকতেছে? প্রপোর্শনাল, আনুপাতিক হারে, তো ভাগ আকারে থাকতেছে কি? রেজিস্ট্যান্সটা। দেন হচ্ছে ভি ইকুয়াল টু ভোল্টেজের হিসাব করলে তখন এটা কি আকারে থাকতেছে? গুণ আকারে থাকতেছে। দেন হচ্ছে আর ইকুয়াল টু কি হবে? এটা আবার কি আকারে থাকতেছে? এই যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, এইভাবে। তার মানে আমাদের হচ্ছে ওহমস লটা কিন্তু জেনে রাখতে হবে। ওহমস ল হচ্ছে স্টেটস দ্যাট দ্য কারেন্ট ফ্লোইং থ্রু, কারেন্ট কি হচ্ছে? ফ্লোইং থ্রু আ সার্কিট, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে যেটাতে হচ্ছে মূলত পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সার্কিট, পটেনশিয়াল যে ডিফারেন্স অর্থাৎ যে ভোল্টেজটা আছে সেটা কি করে? অ্যাক্রস দ্য সার্কিট and inversely proportional to the resistance of the circuit provided the temperature remains constant, যেখানে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। আচ্ছা, এখন মূলত এই যে আমাদের ভি ইকুয়াল টু আইআর, এখানে ভি ইকুয়াল টু আইআর যেটা লেখা হয়েছে এটাতে কিন্তু আমাদের রোধ যদি বাড়ে, প্রথমে আই ইকুয়াল টু কারেন্টের ক্ষেত্রে রোধ যদি রেজিস্ট্যান্স, আমি এই দিকে বলেছিলাম যখন আমাদের রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা যখন বেশি হবে তখন আমাদের কারেন্ট কম প্রবাহিত হবে। ভোল্টেজ কখন বেশি হবে? ভোল্টেজ হচ্ছে যখন আমার অর্থাৎ এই যে এখানে রেজিস্ট্যান্স আর কারেন্ট এই দুইটা যদি, মানে এই দুইটা গুণ আকার আছে, তো তার মানে একটা আরেকটার সাথে গুণ করে যেটা পাবো সেটা অলওয়েজ কি হবে? ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। এরপর আবার রেজিস্ট্যান্স বাড়লে বলেছিলাম, এই যে রেজিস্ট্যান্স বাড়লে হচ্ছে কি হবে? কারেন্ট কমে যাবে। এখানেও সেম, মূল কথা হচ্ছে এগুলাই। মনে করেন একটা হচ্ছে ভালভ আছে, ভালভে হচ্ছে মূলত যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে কি হবে? রেজিস্ট্যান্স বেশি হলে, রোধ যখন বেশি হবে তখন এটা কি হবে? লাইট কম হবে, মানে আলো কম হবে। এরপর আর রেজিস্ট্যান্স যদি কম হয় তখন তো কারেন্ট বেশি ফ্লো হবে, তখন আলো বেশি হবে। এই দুইটা আমাদের মাথায় রাখলে হবে। মূলত এই যে আমাদের ভি ইকুয়াল টু আই আর আই, জাস্ট ভি ইকুয়াল টু আই আর এটা মনে রাখলে আমরা আই ইকুয়াল টু কি আর ইকুয়াল টু কি এখান থেকে বের করতে পারি। যেমন আই আর যদি এই পাশে নিয়ে আসা, তো আইটা যদি আমি এই পাশে রাখি তাহলে এই পাশে ভি আর নিচে কি হয়ে যাবে? আর হবে। এই যে গুণ করে আমরা আর আর গুণ করলে ভি ইকুয়াল টু আই আর পাবো। আবার আই ইকুয়াল টু সেম ভাবে, আর ইকুয়াল টু সেম ভাবে বের করা হয়। এটাই হচ্ছে মূলত আমাদের ওহমস ল। এখানে এগুলো আলাদা আলাদা এই যে ট্রায়াঙ্গেল গুলো দেওয়া হয়েছে, কখন কোনটাকে আমরা কনস্ট্যান্ট, এই যে ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল এগুলো হচ্ছে জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য দেওয়া হচ্ছে, কিছু এগুলো দেখার দরকার নেই।
এরপর আসে এবার ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট হচ্ছে মূলত একটা ক্লোজড পাথ যার মাধ্যমে মূলত কারেন্ট ফ্লো করে। যেমন এই যে আমরা এরকম সার্কিট কিন্তু দেখেছি, যদি আমি এখানে একটা ব্যাটারি করি, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, এখানে যদি আমি একটা ব্যাটারি দিই আর এটা রেজিস্ট্যান্স যদি দিই, এদিকেও যদি রেজিস্ট্যান্স, তো এখানে এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স এখানে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট ফ্লোটা কম হবে, কিন্তু কারেন্ট তো ফ্লো হচ্ছে। এই যে এই সার্কিট, এই ধরনের সার্কিট গুলোকে বলা হয় মূলত ইলেকট্রিক সার্কিট, যেগুলো হচ্ছে ক্লোজড পাথ, এই যে বন্ধ, প্রত্যেকটা বন্ধ না এক জায়গা থেকে শুরু হয়ে, যদি আমি এখান থেকে হিসাব করি এই বিন্দু থেকে শুরু হয়ে আবার এই বিন্দুতে এসে শেষ হবে, এইগুলাই হচ্ছে কি মূলত ইলেকট্রিক সার্কিট। এখন মূলত সার্কিট যদি ওপেন থাকে, যদি এরকম মানে আমি যদি এটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে শেষ না করতাম, যদি ওপেন থাকতো তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। আর সার্কিট যদি ক্লোজ হয় তাহলে কারেন্ট ফ্লো করবে। এই জিনিসটা একটা মাথায় রাখলে হবে। এই যেমন an electric circuit is a closed path for transmitting an electric current through the medium of electrical and magnetic fields. The flow of electrons across the loop constitutes the electric current. Basic circuit elements, active circuit elements। এবার আছে বেসিক সার্কিট এলিমেন্টস এর মধ্যে, যেটা তো হচ্ছে অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস এর মধ্যে বেসিক জিনিসগুলো দেখি। অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস যেটা মূলত যেগুলো এনার্জি দেয় সেগুলো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস, যেমন ব্যাটারি। যদি হিসাব করি যেগুলো হচ্ছে আমাদের কি করে, এই যে অ্যাক্টিভ এলিমেন্টস আর দোজ হুইচ ক্যান জেনারেট এনার্জি, যেগুলো কি করে এনার্জি দেয় সেগুলো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস। যেমন এক্সাম্পল হতে পারে যে ব্যাটারিজ, জেনারেটরস, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার্স এন্ড ডায়োডস, এগুলো কি করে এনার্জি দেয় সার্কিটকে। Note that in an electrical circuit the source elements are most significant active elements। যদি ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে তো আমাদের মাস্ট সোর্স এলিমেন্ট অর্থাৎ হচ্ছে ব্যাটারি, জেনারেটর, যে কোনো একটা কিছু এগুলো থাকবে। এগুলো যদি থাকে তাহলে আমাদের সেটা কি হবে, অ্যাক্টিভ সার্কিট। এই যে অ্যাক্টিভ সার্কিটের মধ্যে এবার দেখি আমরা এরপরে হচ্ছে যে, আচ্ছা এরপরে আসি পেসিভ সার্কিটের কথা। অ্যাক্টিভ তো দেখেছি, পেসিভ এলিমেন্ট গুলো দেখি। পেসিভ এলিমেন্ট গুলোর মধ্যে আমাদের হচ্ছে মূলত রেজিস্টার আছে, এই যে বেশি চলে যাচ্ছে, রেজিস্টার রেজিস্টার A resistor opposes the flow of current through it। এটা হচ্ছে মূলত রেজিস্টারের কাজ হচ্ছে কি করে, কারেন্ট কমায়। আবার আছে এরপর ইন্ডাক্টর। ইন্ডাক্টর হচ্ছে মূলত ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ডে, চৌম্বক ফিল্ডে কি করে, এটা এনার্জি জমা রাখে। এটা ইন্ডাক্টরের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি জমা রাখে। এরপর আছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর সিম্বল এটা, আর হচ্ছে এটা অরিজিনাল। এটা ইলেকট্রিক ফিল্ডে এটা এনার্জি স্টোর করে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এনার্জি স্টোর করে, আর এটা ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোর করে। এই দুটা মাথায় রাখতে হবে। এই যে an inductor stores energy in form of the electromagnetic field। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ডে কি করে এনার্জি স্টোর করে। আর ক্যাপাসিটর হচ্ছে মূলত আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে, ইলেকট্রিক ফিল্ডে স্টোর করে এনার্জি। রেজিস্টার হচ্ছে কি করে, রেজিস্টার হচ্ছে মূলত কারেন্টকে কমায় ফেলে, কারেন্ট কমায়। এগুলো হচ্ছে সব প্যাসিভ এলিমেন্টস। এই যে অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস আর এটা হচ্ছে প্যাসিভ সার্কিট এলিমেন্টস। আচ্ছা এইবার আমাদের আসি কারশফস ল। কারশফস ল এর মধ্যে আমরা দেখি এখানে মূল হচ্ছে থিমটা কি, ক্যাসিয়াল। ক্যাসিয়াল মূলত একটি নোডে যতগুলো কারেন্ট দেয়। এই যে আমাদের এখানে যদি আমি এখানে এইভাবে নোড, এভাবে যদি দিই তাহলে আমাদের এখানে আমরা কারেন্ট যদি হিসাব করে I1, I2, I3 এভাবে দিব। এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে, সেটা দিয়ে বুঝিয়ে দিই। মূলত হচ্ছে একটা নোডে যতগুলা কারেন্ট ঢুকবে, যতগুলা ঢুকবে ততগুলা, তত কারেন্ট বের হবে। ততগুলা না, সেম সেম না, সামেশন অফ মূলত যতগুলা ঢুকবে এটা ইকুয়াল টু হবে যতগুলা বের হবে। এখন আমরা এখানে এই সার্কিটের মধ্যে আমরা খেয়াল করি, এই যে এটা আমাদের নোড, যদি আমরা এরকম হিসাব করি তাহলে এখানের মধ্যে আমাদের হচ্ছে এখান থেকে এটা I1 ঢুকতেছে কারেন্ট, ঠিক আছে, এখানে I2 ঢুকতেছে কারেন্ট, আর কোনটা ঢুকতেছে না। তো এই দুইটা I1
স্মল লেটারে যেহেতু দিচ্ছে I1 প্লাস I2 ইকুয়াল টু অলওয়েজ এই যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু কি হবে, এখন এই দুইটাই তো শুধুমাত্র ঢুকতেছে। আচ্ছা আরেকটা ঢুকতেছে, এই যে আমি এটাও ঢুকতেছে, কিন্তু এটা হচ্ছে কি I6 প্লাস I6 ইকুয়াল টু, এবার বাকিগুলো কিন্তু এই যে এটার বিন্দুটার বিপরীত দিকে হচ্ছে, যে এই পয়েন্টের বিপরীত দিকে, তার মানে এগুলো বাইরে হয়ে যেতেছে কারেন্ট। তাহলে কি হবে, ইকুয়াল টু I5 I4 I3, অর্থাৎ এটা যদি সাজা লেখা যায় অসুবিধা নেই, I3 I4 I5। তার মানে কি আমাদের যেগুলো ঢুকতেছে, এটা কারেন্ট যা ঢুকবে তা ইকুয়াল টু হচ্ছে যা বের হবে। এইটাই মূলত আমাদের হচ্ছে কারশফ ল এর মধ্যে টোটাল যে কারেন্ট, যতগুলো কারেন্ট প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা কারেন্টের সামেশন, প্রত্যেকটা কারেন্টের যোগফলের ইকুয়াল টু অলওয়েজ জিরো হবে। আবার এই যে জিরো, এগুলো যদি সবগুলো আমি যদি আমাদের এখন এই পাশে নিয়ে আসি, এইগুলা কি হবে I1 প্লাস I2 প্লাস I6, আর এই পাশে যখন নিয়ে আসবো প্রত্যেকটা মাইনাস হবে I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে জিরো। তাহলে এই সকল সমষ্টি অর্থাৎ সমষ্টি সাম অফ ইনকামিং কারেন্ট, ঢুকতেছে এই কারেন্ট আর বের হচ্ছে এই কারেন্টের প্রত্যেকের সমষ্টি ইকুয়াল টু কত হবে, জিরো। এটাই হচ্ছে মূলত আমাদের ক্যাসিয়াল বা কারশফস কারেন্ট ল প্রত্যেকটা ক্ষেত্রে। এগুলো আপনি নিজে ধরে নিতে পারেন, যে আমি আমার এদিকে দুইটা, ওটা কিন্তু চিত্রের মধ্যে দেওয়া থাকবে যে আসলে চিহ্নগুলা কোন দিকে কারেন্ট ঢুকতেছে কোনটাতে ঢুকতেছে, সেগুলাই হচ্ছে মূলত কি এই যে ইনকামিং কারেন্ট, ঢোকার যে কারেন্ট গুলো ইকুয়াল টু কি হবে আউটগোয়িং কারেন্ট। এটাই হচ্ছে ক্যাসিয়াল। ক্যাসিয়াল মানে কি কারশফস কারেন্ট ল। এখন কারশফস কারেন্ট ল states that the algebraic sum of all the currents at any node point or a junction of a circuit is zero. এইটাতে দেখি, Kirchhoff's current law states that the algebraic sum of all currents at any node point or a junction of a circuit is zero. এই জায়গায় কি সবগুলো যদি যোগ করা হয় তখন মূলত এটার সামেশনটা কি হয়, হলে জিরো হয়। আর এটা আমি যেটা এখানে দেখিয়েছিলাম আলাদা, এগুলোর দরকার নেই। ফাইনালি মূলত আমাদের এই যে এটাই তো আমরা বের করেছিলাম, যে আমাদের ইনকামিং যে কারেন্ট ইকুয়াল টু কি হবে আউটগোয়িং কারেন্টের যোগফল হবে। এটাই কি বলা হয় অ্যাকর্ডিং টু দ্য কারশফস কারেন্ট ল। According to the Kirchhoff's current law, the algebraic sum of the currents entering a node must be equal to, অবশ্যই সমান হবে মানে আউটগোয়িং কারেন্টের সাথে। আর সবগুলো যদি একসাথে যোগ করা হয় সামেশন করা হয় তখন এগুলোর টোটাল কারেন্ট হচ্ছে জিরো হবে। এবার আসি কেভিএল এর মধ্যে। কেভিএলটা খুবই ইম্পর্টেন্ট। Kirchhoff's voltage law. Kirchhoff's voltage law states that the algebraic sum of voltages or voltage drops in any closed path. আচ্ছা, ক্যাসিএল এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দেন হচ্ছে যে এটা পরে। ক্যাসিএল এর একটা রিয়েল লাইফ যদি দেখা যায় যে মনে করে একটা যে হচ্ছে রাস্তার মোড়, এখন ওই রাস্তার মোড়ে যতগুলো গাড়ি ঢুকবে তত কিন্তু গাড়ি বের হবে, ঠিক আছে? গাড়ি ঢুকতেছে, ঢুকলে সেটা অন্য কোনো রাস্তা দিয়ে হলেও বের হচ্ছে, ঠিক আছে? তার মানে ঢুকে আমার যতগুলো কারেন্ট ঢুকতেছে ততগুলো বের হচ্ছে, আবার বের হবে। এটাই হচ্ছে মূলত আমাদের ক্যাসিএল। আর কেভিএল এর মধ্যে হচ্ছে এটাতে আমাদের কারেন্ট মানে সব কারেন্টই ক্যাসিএল এর ক্ষেত্রে কারেন্ট, ঠিক আছে? কারশফস কারেন্ট ল, যেখানে হচ্ছে কারেন্ট কি হবে অলওয়েজ জিরো হবে। আর কেভিএল এর ক্ষেত্রে হচ্ছে মূলত প্রশ্নটা ভোল্টেজের, এটা ভোল্টেজ না, ভোল্টেজের সামেশন গুলা জিরো হবে, ভোল্টেজের সামেশন। এখন আমরা এই যে এখানে ডায়াগ্রাম যেটা আছে সেটা খেয়াল করি। এখানে ডায়াগ্রামে দুইটা হচ্ছে ভোল্টেজ, এই যে দুইটা ব্যাটারি, এখানে একটা হচ্ছে যে আমাদের পজিটিভ নেগেটিভ তো থাকবে না। এখন এখানে রেজিস্ট্যান্স, প্রথম রেজিস্ট্যান্সে দেখি, আর যেখান থেকে শুরু হয় যেটা আমার চিহ্নটা এদিক থেকে আছে, তার মানে এই দিক থেকে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তো যেদিক থেকে শুরু হয় সেটাতে কি হয়, এই পয়েন্টে এসে কারেন্ট বেশি, এরপরে যখন কারেন্ট চলে এরপরে কি হয়ে যায় সেটা আস্তে আস্তে কমে যায়, সেজন্য ভোল্টেজটা কমে গিয়ে বেশির থেকে কমে গিয়ে নেগেটিভ হয়ে যায়, প্লাস মাইনাস। সেইভাবে এই যে
এদিক দিয়ে আস্তে আস্তে চিহ্নটা এসে প্রত্যেকটাতে এরকম প্লাস মাইনাস, এরপর এখানে এসে এই জায়গায় এসে, কারণ আমাদের ভোল্টেজের ক্ষেত্রে তো এই যে প্লাস মাইনাস দিতে হবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এখন এই জায়গার মধ্যে আমরা কি করব, খেয়াল করার জন্য আমাদের এখানে আমরা কারেন্ট এখানে বলে দেওয়া হচ্ছে আই, অর্থাৎ আর ওয়ান এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফ্লো হচ্ছে। এখন এই জায়গায় আমরা কিভাবে করবো, আমাদের এখানে ডিরেকশন দেওয়া আছে যে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে যদি যাই তখন আমাদের সেম ভাবে আমরা ভোল্টেজটা বের করবো। এখানের মধ্যে আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ, মানে এই অংশটুকুর ভোল্টেজটা কি হবে, এই অংশটুকু ভি1 ভোল্টেজটা কি হবে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছে এদিকে কি পজিটিভ হচ্ছে, যেদিক দিয়ে যাচ্ছে আমরা তার উল্টা দিক দিয়ে যাচ্ছে না, সেটা যদি আমরা হিসাব করি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে আর কি। তার মানে কি আমার চিহ্ন যেহেতু এদিকে দেওয়া আছে, তাহলে আর ওয়ান প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু প্রত্যেকটা আই পরিমাণ ভোল্টেজ বের করবো, ভি ইকুয়াল টু আই আর, আই আর আর ওয়ান, আই বলতে আর ওয়ান, আর আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এরপরে প্লাস, এদিকে প্লাস চিহ্ন আছে না, প্লাস কি হবে আমার এই যেখানে যে ভোল্টেজটা আছে সেটা যোগ হবে, প্লাস ভি2। তারপরে আসে আবার এখানে এইদিকে এসে আবার আর টু। এখন আর টুর সাথে কি ওই যে আই যেটা ফ্লো হচ্ছে, কারণ ফ্লো হয়ে তো এদিকে আসতেছে, তার মানে এই জায়গায় কি হবে, আই আর টু হবে, আই আর টু। তারপরে কি আছে আবার এই যে এই কারেন্টটা ফ্লো হইতে হইতে এদিকে আসতেছে, এখানে কি হবে আর থ্রি, আর থ্রির সাথে এই যে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কি হবে এখানে আই। এখানে এটা আসলে সিরিজ সার্কিট আছে তো ওই জন্য এটা আইটা ভাগ হয় না, কারেন্টটা ভাগ হয় না। যদি এটা প্যারালাল আকারে থাকতো তখন এখানে I1 I2 I3 এভাবে লিখতে হতো। যাই হোক, এখানে এরপরে কি হবে, এটারও একটা এক্সাম্পল দেখাবো। এই এতটুকু পর্যন্ত আসার পরে আবার এদিকে তো কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কি হবে, এটা I R3 হবে। এবার I R3, এরপর এদিকে আসে এখন মাইনাস, এই যে ভোল্টেজ সেটা কি হবে ঋণাত্মক, তার মানে মাইনাস V1 ইকুয়াল টু সবগুলো যে যোগফল করছে এটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে আপনি এখানে আর1 আর2 আর3 এগুলো রেখে ভি1 যেটা আছে মাইনাস ভি1 প্লাস ভি2 গুলো এর পাশে নিয়ে গেলে কি থাকবে, আর1 প্লাস আর2 প্লাস আর3 ইকুয়াল টু হচ্ছে ভি1 মাইনাস ভি2। এখন এখান থেকে আমি আইটা রাখবো, যেহেতু আমাদের ভোল্টেজ এখানে কারেন্টটা আমাদের মূলত বের করতে হবে। তো আই ইকুয়াল টু যদি আমাদের আই বের করি তাহলে কি হবে, আর1 আর2 আর3 প্রত্যেকটার সাথে আই যেটা আছে আইটা কমন নিয়ে বাকি যে তিনটা আছে এগুলোকে ভাগ করে দেবো, বি1 মাইনাস বি2 ডিভাইডেড বাই কি হবে, আর1 প্লাস আর2 প্লাস আর3। এই যে এইগুলো সবগুলো যোগফল ইকুয়াল টু 0 হয়, এটাই মূলত ক্যাভিএল। কিন্তু সিস্টেমটা বুঝতে হবে আমাদের, কোন দিকে আসছে, কোন চিহ্নটা কেন আসছে, এখানে মাইনাস কেন, কারণ এদিক থেকে যখন যাচ্ছে আমার আগে কোন চিহ্নটা করতেছে মাইনাস, আর এদিক থেকে যখন গেছিল তখন আমার আগে কোন চিহ্নটা ছিল, পজিটিভ দিক দিয়েই গেছে, আগে পজিটিভ দিয়ে গিয়ে নেগেটিভে দাঁড়িয়েছে সেজন্য। মানে এটার আর একটা এক্সাম্পল দিচ্ছি, তত সিরিজ ছিল যখন আমাদের আবার আমি আরেকটা সার্কিট দিচ্ছি এখানে। এই সার্কিটটা আমরা খেয়াল করি, সার্কিটটা হচ্ছে সার্কিটটা হচ্ছে এভাবে, লেখা বাঁকা হওয়ার কারণে এখানে একটা মুছি। রেজিস্ট্যান্স আছে, সার্কিট আমি ভালো আঁকতে পারি না, মানে জাস্ট বোঝানোর জন্য একটা আঁকলাম আর কি। এই জায়গায় হচ্ছে ভি1, এই জায়গায় হচ্ছে ভি2, এখানে প্লাস মাইনাস, আর এদিক থেকে যেহেতু যাবে আমি যদি এটা ডিরেকশনটা ধরে নিই আর1 আর2, এই জায়গা হচ্ছে আর3, এটা হচ্ছে আর4। এখন এইখানের মধ্যে আমরা হিসাব করি, এটাতে কিন্তু এই জায়গায় যখন আসছে আমি এই দিক থেকে যদি হিসাব করি, এখানে হচ্ছে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, I1 এই দিক দিয়ে যাচ্ছে, দেন হচ্ছে এটা হচ্ছে I2 পরিমাণ,
আচ্ছা I2 হবে আগে, যেহেতু এদিক দিয়ে আগে মাঝখানে এটা আসছে, তার মানে এখানে হচ্ছে I2, এটা হচ্ছে চিহ্নটা এদিক দিয়ে যাবে। আর এরপরে হচ্ছে আমাদের এইদিকে I3, এবার এখানে I3 পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এখানে যেহেতু এদিকে I1 হলে এখানে তো I1 কারেন্ট প্রবাহিত হবে এই জায়গায়। তাহলে এখানে কত, যেহেতু I3 পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আর এটাতে কত হবে I4, এদিক থেকে এসে চিহ্নটা এদিকে যাবে, এবার হবে। আর এখানে তো আমার দুইটা ব্যাটারি দেওয়া হচ্ছে, যেগুলো ভোল্টেজ V1 V2 দেওয়া হচ্ছে। এখন এইখানের মধ্যে আমাদের এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ যদি আই বের করি, মানে আই আলাদা I1 I2 I3 কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা যদি বের করতে চাই, তখন আমাদের কি করতে হবে? এখানে বলে দেওয়া হয়েছে ক্লোজ সার্কিটের মধ্যে। এখন ক্লোজ সার্কিট কি, যে এই অংশটুকু একটা ক্লোজ সার্কিট, আবার এই অংশটুকু একটা ক্লোজ সার্কিট। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা দেখি KVL এর হচ্ছে ল প্রয়োগ করে দেখি। KVL এর ল প্রয়োগ করলে আমরা এই যে প্রথমে এই দিক থেকে যাচ্ছি, আমি যদি ঘড়ির কাঁটার দিকে, যদি যাই, তাহলে এই যে এখানে আমাদের প্লাস মাইনাস এগুলো কিন্তু হবে, আমরা জানি। যেহেতু আমি এদিক থেকে শুরু করতেছি, আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে আমার এদিক দিয়ে যাচ্ছে, এই সার্কেল বরাবর যাবে। তাহলে আমার এখান থেকে শুরু করলে এদিকে যেহেতু আগে প্লাস আছে, তার মানে প্লাসটা অর্থাৎ R1। আর ভোল্টেজ আমাদের এখানে KVL এর মধ্যে কি বের করতে হবে? ভোল্টেজ ইকুয়াল টু কি I1 R1 অর্থাৎ IR। তাহলে I বলতে এখানে I1 R1, তারপর এটাতে কি হবে? প্লাস হবে, যেহেতু আমার ডিরেকশনটা একই দিক দিয়ে যাচ্ছে, এই যে কারেন্ট প্রবাহিত হয়ে এদিকে আসতেছে, তাহলে কি হবে? প্লাস I2 R3, এই জায়গায় হচ্ছে I2 R3। আচ্ছা, এই জায়গায় 2 দিয়ে এখানে হচ্ছে 3, তাহলে আরো ইজি হবে, এখানে I2 R2 হবে। তারপরে হচ্ছে এবার আসি এই দিক বরাবর, কারণ এদিক থেকে কারেন্ট আমার কি হচ্ছে I4 আসতেছে, তাহলে কি হবে এটা? এখন এদিক থেকে যে কারেন্ট আসতেছে, এদিক থেকে যেটা কারেন্ট আসছে, সেটা কি হবে? I2 হবে, সরি এই জায়গায় একটা হচ্ছে I2 হবে না, আমি তো এখানে মনে হয় বলেছিলাম যে এই জায়গায় I1 হবে, এখানে যে কারেন্টটা হবে যেহেতু সিরিজের এই ইয়াটা, সেজন্য এখানে কি হবে? I1 হবে, I1 হবে। তাহলে এখানে হবে I1 আর 4। যদি এই পাশ দিয়েও যদি আরেকটা রাখতো, তখন এখানে যতটুকু কারেন্ট প্রবাহিত হবে এখানেও সেই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কি হবে? এখানে I1 আর 4। এরপরে আসে এবার এদিকে মাইনাস চিহ্ন, মাইনাস ভোল্টেজ কি আছে? V1 ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটা একটা সমীকরণ পেয়েছি। আরেকটা সমীকরণ তো এই সার্কিটের থেকে পাইতে হবে। এই সার্কিটের মধ্যেও যদি আমি আচ্ছা, এটাতে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই দেখছি, এবার আমি একটা বিপরীত দিকে ঘুরাই। বিপরীত দিকে ঘোরালে আমার কি হবে? এই অংশটুকুতে কি হবে? আমার এদিক দিয়ে যখন সার্কিট চলে তখন এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এখন যদি আমি বিপরীত দিকে করি, ঠিক আছে, বিপরীত দিকে যদি করি, তাহলে আমার কি ডিরেকশনের বিপরীত দিকে করলে আমাদের কি করতে হয়? মাইনাস আনতে হয়, অর্থাৎ মাইনাস কি হবে এখানে? I3 আর 3 হবে। তারপরে এই দিক দিয়ে যেহেতু আমি এখন এদিক দিয়ে আনতেছি, আবার এদিকে কিন্তু আবার এই ডিরেকশনটা ঠিক আছে, তাহলে এটা কি হবে? প্লাস I2, এটা পজিটিভ থাকবে, I2 R2 হবে, R2। এরপর আসে এবার এখানে এই যে এদিক থেকে গিয়ে এখানে আমাদের কোথায় হচ্ছে মাইনাস, ঋণাত্মক চলে আসতেছে, মাইনাস এই যে এদিক এই বরাবর যাচ্ছে, হবে সেজন্য এখানে কি হবে? মাইনাস V2 ইকুয়াল টু কত হবে? 0 হবে। এখানের মধ্যে আমি যদি এখানে এই দুইটা থেকে তো I1 I2 I3 বের করতে পারবো না। এখন KCL এর কারশফ কারেন্ট ল, এই ফর্মুলা অনুযায়ী, এটা তো আমরা ক্যালকুলেট করতেছি, এই ফর্মুলা অনুযায়ী আমরা KCL অনুযায়ী এভাবে লিখতে পারি। KCL অনুযায়ী অর্থাৎ I1 I2, আমি যদি KCL এই অংশটুকুতে ধরি, এই বিন্দুতে ধরি, মিডল পয়েন্টে যদি ধরি, দুইটা পয়েন্টে নোডের হচ্ছে মিডল পয়েন্টে ধরতে হয়। এখন KCL ইকুয়াল টু যদি আমরা KCL অনুযায়ী, KCL অনুসারে এখানে কি এদিক থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1, এদিক দিয়ে গেছে। KCL এর ফর্মুলাটা কি? KCL এর ফর্মুলা হচ্ছে মূলত আমাদের কারেন্ট প্রবাহিত, যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ ইনকামিং কারেন্ট প্লাস ইকুয়াল টু হচ্ছে আউটগোয়িং কারেন্ট, মানে এটা ইকুয়াল টু কারেন্ট এদিকে যাচ্ছে, ঢুকতেছে, কিন্তু আবার বের হচ্ছে কোনটা কোনটা, এই যে বের হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা ঢুকতেছিল, যদি আমি এটা একটা পয়েন্ট ধরি,
এই পয়েন্ট এই বিন্দু বরাবর এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে আর বাকিগুলো কিন্তু উল্টা দিকে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, এগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এই জায়গায় I1 ইকুয়াল টু কি হবে, I2 প্লাস I3। এখন এখান থেকে সমীকরণ সমাধান করে I1 অর্থাৎ কারেন্টের মান পাওয়া যাবে যদি এখানে মান দেওয়া হয়। তাহলে আমাদের সার্কিটটা এভাবে করতে হবে, আমাদের পরীক্ষায় কিন্তু আসছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তখন এগুলো মাথায় রেখে করতে হবে আমাদেরকে। মূল কাজ হচ্ছে এগুলাই। মূলত কেভিএল এর কাছে যে ব্যাটারি যত ভোল্টেজের সার্কিট কি করে সেটা ইউজ করে নেয়। এটাই হচ্ছে কেভিএল এর মূল হচ্ছে মানে মেইন জিনিস, যেটা হচ্ছে মূলত ব্যাটারি। যে আমাদের এখানে ব্যাটারি যত ভোল্টেজ দিচ্ছে যে প্লাস মাইনাস, সেটা তো ব্যাটারি, এটা ভোল্টেজ দিচ্ছে V1, এই জায়গায় V2, এগুলো কি করে সার্কিট সেটা কি করবে, ইউজ করে নেবে। এই যে ইউজ করছে, এখানে ইউজ করে নিচ্ছে। মূলত নোড কি, নোড হচ্ছে কানেকশন পয়েন্ট, এই যে বিন্দু থেকে এই বিন্দু কানেকশন, মানে এখান থেকে এই যে দুইটার মধ্যে এখানে কানেকশন পয়েন্ট হয়েছে, এগুলো হচ্ছে নোড। আমাদের পরীক্ষায় নোড কি এগুলোর হচ্ছে এও ছিল, ছোট ছোট কোয়েশ্চেন ছিল মেবি, এটা করেছিলাম কি, এই যে নোড, নোড কি, এই যে এখানে নোড আছে, তারপরে হচ্ছে জাংশন। এখন নোড হচ্ছে মূলত এই যে আমার এ আর বি, এখন এ থেকে আমার কিন্তু একটা রেজিস্ট্যান্স, এদিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আবার বি থেকেও কিন্তু বি বরাবর এইদিকেও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে নোড ইজ আ পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক অফ সার্কিট হোয়ার টু অর মোর সার্কিট এলিমেন্টস আর জয়েন্ট, দুই বা ততোধিক কি হয় এলিমেন্ট জয়েন থাকবে। ফর এক্সাম্পল ইন এ সার্কিট ডায়াগ্রাম মধ্যে এক থেকে দুই হচ্ছে কি হবে নোড পয়েন্ট। এখানে হচ্ছে এক বা একাধিক কি হয় সার্কিটের এলিমেন্ট যেগুলো আছে এগুলো যুক্ত হচ্ছে, এগুলো যুক্ত হচ্ছে, সেজন্য এটাকে কি বলে, নোড বলে। এগুলো হচ্ছে মনে রাখবেন, পরীক্ষায় আসে ছোট ছোট 2 নম্বরের জন্য একটা লিখতে পারলে তো 2 নম্বর পাবেন। এরপরে আসে জাংশন। জাংশনটা কি, জাংশন হচ্ছে মূলত তিনের অধিক কানেকশন থাকবে, মানে এলিমেন্টস জয়েন থাকবে। এখানে দুই দুই ছিল, টু আর মোর, দুইয়ের অধিক, আর এটাতে তিনের অধিক থাকতে হবে, তিন থেকে শুরু করে। ইট ইজ a point where is the current is divided, এখানে হচ্ছে বি আর ডি, যে বি থেকে শুরু করে ডি, এটা হচ্ছে একটা জাংশন। এই যে এইগুলার মাঝখান বরাবর এই সবগুলো এদিকে সার্কিট ওই জায়গায়, এদিকে সার্কিট এখান থেকে তিনটে এই জায়গায় এসে নিতে হয়েছিল, সেজন্য এখানে কি হবে, বি আর ডি হচ্ছে কি জাংশন, যেখানে তিনটা এলিমেন্ট কি থাকবে, জয়েন্ট থাকবে। এরপরে আসি ব্রাঞ্চ। ব্রাঞ্চ হচ্ছে মূলত আমাদের একটা পার্ট, যেটা হচ্ছে কি, branch is the part of a network which lies between the two junction points is called a branch. In the above circuit D and A, is a D and B, আবার বলা হয়েছে B C D, এরপরে হচ্ছে B D, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা মানে আমাদের হচ্ছে পথ, রাস্তা, সেটাই হচ্ছে কি আমাদের ব্রাঞ্চ এক একটা। এরপরে আসে a closed path of a network is called a loop, যেগুলো হচ্ছে ক্লোজড হয়ে গেছে পাথ সেগুলোকে বলা হয় লোফ। এই যে এখান থেকে যেরকম আমি যদি ধরি যে এখান থেকে এ বি সি, সরি এ বি ডি এ, এই যে এখান থেকে শুরু করে আমার এই বিন্দু আবার এখানে আসতেছে, তার মানে এটা একটা কি ক্লোজ পাথ। আবার এটা যদি আমি করি বি সি, এই জায়গায় এসে ডি, তারপর বি তে যেতে হবে, যেখান থেকে শুরু করবে সেখানে পর্যন্ত যদি যাওয়া হয় তাহলে সেটা কি হবে, একটা লোফ হয়। এবার আসি ম্যাশ। ম্যাশ হচ্ছে স্মলেস্ট লুপ, যেটা সব থেকে ছোট লুপ সেটা হচ্ছে আমাদের ম্যাশ। আচ্ছা, ম্যাশ হবে মূলত আমাদের এখানে দেখা যাচ্ছে না মেবি, ম্যাশ হচ্ছে মূলত যেটা সব থেকে ছোট লুপ। ছোট লুপ কোনটা, বি থেকে শুরু করে ডি নিতে হবে, না বি সি ডি এ, এইভাবে। এটা হচ্ছে মূলত ম্যাশ হবে। এখন মূলত আমি আবার বলি, একটু করে সামারি করি, সেটা হচ্ছে আজকে আমরা কি কি শিখছি, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ওহমস ল, কেসিএল, কেভিএল এর সার্কিট গুলো থেকে আমরা কিভাবে কেসিএল কেভিএল এর ফর্মুলা গুলো অর্থাৎ হচ্ছে যে সূত্রগুলো কিভাবে বের করবো, সমীকরণ গুলো, সেটাই আমরা দেখেছি। এখন মূলত আমরা একটু রিভিশন করি, সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কি বলেছিলাম, চাপ প্রয়োগ করে, প্রেসার প্রয়োগ করে। ভোল্টেজ ইকুয়াল টু কি হবে, মানে মনে রাখার জন্য আপনি ধরে নিতে পারেন ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে প্রেসার। যেমন বলেছিলাম যে আমাদের যদি পানির ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্কি থাকে,
ওখান থেকে কি হয় পানি নিচে আসে, তাহলে ওটা কেন আসে? চাপের কারণে, প্রেসার প্রয়োগের কারণে। ঠিক তেমনি আমাদের কারেন্ট যে প্রবাহিত হবে সেটা প্রেসার প্রয়োগ করে ভোল্টেজ। ভোল্টেজ মানে হচ্ছে কি প্রেসার, অর্থাৎ চাপ প্রয়োগ করে। তো কারেন্ট কি হচ্ছে? ফ্লো হচ্ছে। এই যে নদীর যেমন পানি যেরকম প্রবাহিত হচ্ছে, সেটা কারেন্টের কাজও হচ্ছে ফ্লো হওয়া, এটা হচ্ছে প্রবাহিত। আবার রেজিস্ট্যান্স এর কাজ কি? ভোল্টেজে কি করতেছে? ঠেলে কারেন্ট যাতে চলতে পারে সে চেষ্টা করতেছে। রেজিস্ট্যান্স এর মাঝখানে চেষ্টা করতেছে না আমি এর গলা টিপে ধরবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ভোল্টেজের কাজ হচ্ছে সেটা কি করে? বাধা সৃষ্টি করে। আর আমাদের মেইন সূত্র V ইকুয়াল টু IR, এটা হচ্ছে ওহমস ল। এখন আপনারা ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স মারলে কি হয়, সার্কিট ওপেন হলে কি হয়, এই সব জিনিস হচ্ছে নিজেরা আবার দেখবেন। ফুল ভিডিওতে বলা আছে টোটাল ডিটেলস। আর সেক্ষেত্রে এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো কিন্তু 2 নম্বরের জন্য লাগবে, মানে পরীক্ষা আসতে পারে। নোট কি, হোয়াট ইজ নোট, হোয়াট ইজ জাংশন, অথবা উপরে যেগুলো দেওয়া আছে, যেমন উপরে হচ্ছে যে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক সার্কিট, অথবা হচ্ছে হোয়াট ইজ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ কারেন্ট, হোয়াট ইজ ভোল্টেজ, এগুলো শিখে নিতে হবে বা পরীক্ষা আসতে মাস্ট। জাস্ট আমরা একবার দুইবার করলে মানে শিখে নিতে পারবো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর এটার ফুল এই সার্কিট এগুলো হচ্ছে এত ডিজাইন এত সুন্দর করে, এগুলো আমার না, এটা হচ্ছে মেবি ডিরেক্টেড, আমাকে হচ্ছে আমার স্টুডেন্টরা দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আর এটা সম্পূর্ণ স্যারের ক্রেডিট, আমি ওনার নাম জানি, নাম জানলে মেনশন করে দিতাম। যাই হোক, ধন্যবাদ সবাইকে।